অনেকেই আসছেন। আমাদের সাথে মিডিয়া বর্তমান ঝিনাইদহ টিভি এবং ঝিনাইদহ টিভি দুইটা মিডিয়া কাভারেজ করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং অন্যান্য সাংবাদিকরা যারা উপস্থিত হয়েছেন সবাইকেই। সময় টিভির প্রতিনিধিও আছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের যে আহ্বায়ক ছিল প্রথম সাংস্কৃতিক সংসদ বাসাসের সহ সাধারণ সম্পাদক ইশরাত জাহান মৌ, তাকে সংক্ষেপে শুভেচ্ছা কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাইকে। মা হলো আমাদের প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম ভালোবাসা এবং এমন একজন বন্ধু যে আমাদের সকল বাধা বিপত্তি ও সমস্যা আমাদের পাশে থেকে আমাদের অনুপ্রাণিত করে থাকে। আজ সেই মায়েদের নিয়ে আমাদের আজকের আয়োজন, আজকে এই মা সম্মাননা, সংগ্রামী মা সম্মাননা প্রথম সাংস্কৃতিক সংসদ কসাসের আয়োজনে এবং আমাদের সকলের প্রিয় অভিভাবক ঝিনাইদহ পৌরসভার সাবেক সফল মেয়র জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আজকের এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। আজকের এই আয়োজনের জন্য প্রথম সাংস্কৃতিক সংসদ কসাসের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আহ্বায়কের দায়িত্ব আমি পালন করছি এবং আমার কমিটিতে 5 জন সদস্য, মোট 5 জন সদস্য নিয়ে আমাদের কমিটি গঠন করা হয়েছিল। আমরা চেষ্টা করেছি যে আজকের এই অনুষ্ঠানটা আমাদের যে সকল মায়েদেরকে নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত করার জন্য। ভুল ত্রুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম সাংস্কৃতিক সংসদ কসাস 2016 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 7 বছর ধরে এই মা সমাবেশ, মা দিবসটি কিভাবে পালন করা যায়, মাদেরকে কিভাবে সম্মাননা প্রদান করা যায় সেটি নিয়ে ভাবছে এবং সামনেও আমরা চেষ্টা করব আমরা আমাদের মায়েদেরকে কিভাবে, আমাদের সকলের মায়েদেরকে কিভাবে সম্মাননা প্রদান করা যায় এবং আমরা কিভাবে তাদেরকে নিয়ে কিছু করতে পারি সেটি আমরা সবসময় ভাবি এবং চিন্তা করি। এবং আমাদের পাশে সবসময় আমাদের উপদেষ্টা মণ্ডলীর স্যার, আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়, আমাদের কলেজ প্রশাসন এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের পাশে থাকেন এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানটি আজকে সফল করতে চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে এখানে রয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, তাই আপনাদের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আজকের এই মা সম্মাননা অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইশরাত জাহান মৌকে। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক স্যারকে উদ্বোধনী ভাষণ এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে কসাস সরকারি কেশবচন্দ্র কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সরকারি কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর বি এম রেজাউল করিম, উপস্থিত আছেন ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য সাবেক মেয়র জনাব সাইদুল করিম মিন্টু, উপস্থিত আছেন আমরা একজন মা আমাদের মঞ্চে উপস্থিত আছেন। আর যাদের জন্য আজকের এই মা দিবসে আয়োজন, সেই সমস্ত সংগ্রামী মারা। সর্বশেষ সরকারি কেশবচন্দ্র কলেজের কসাসের যারা দায়িত্ব পালন করে বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সবার প্রতি রইল মা দিবসের শুভেচ্ছা এবং সালাম। সত্যিকার অর্থে আমরা যদি ঠিক সহজভাবে চিন্তা করি, আমরা লক্ষ্য করেছি বা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি বা এটাও আমরা জানি যে বলা হয়েছে যে একজন শিক্ষিত মা যদি পাওয়া যায় তাহলে সেই শিক্ষিত জাতিও গঠিত হয়। হ্যাঁ, মারা তাদের সন্তানদেরকে তাদের অন্তরের থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবেসে সংগ্রাম করে সন্তানদেরকে তারা তাদের লক্ষ্যের দিকে ধাবিত করে এবং যত রকমের কষ্ট করার দরকার অ্যাকচুয়ালি মারা এটা করে। সেই কারণেই আমি মনে করি এই মা দিবস এটার উৎপত্তি হয়েছে এবং
সবাইকে এটাই জানা উচিত, সমাজের ক্ষেত্রে এই যে মা জাস্ট একটা ছোট্ট শব্দ, এই শব্দটা সারা পৃথিবীতে কতটুকু গুরুত্বপূর্ণ সেইটা উপলব্ধি করানো এবং সত্যিকারের মাদেরকে তাদের যাপিত জীবনের থেকে সন্তানদেরকে জাতি গঠনে গড়ে তোলার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য এই মা দিবসের আমি মনে করি উৎপত্তি। প্রশ্ন হচ্ছে, আসলে কি মারাই সব কিছু করে? আমি মনে করি মারা সব কিছু করে না, তবে বাবা একটা সংসারের জন্য নিজের জীবন ক্ষয় করে, ছেলে অথবা পরিবারের মেয়ে অথবা সন্তান বা তার পরিবারের যে সদস্যরা আছে তাদেরকে ভালো রাখার জন্য বাবারা কিন্তু শার্ট একটা ব্যবহার করে। ইচ্ছা করলে কিন্তু 2-4টে শার্টটা বাবা তার জন্য কিনতে পারে, কিন্তু কেনে না। চিন্তা একটাই, এই শার্টটা না কিনে যদি এটা আমার পরিবারের সন্তান বা পরিবারের সদস্যদের জন্য নিতে পারি তাহলে শান্তিটা আমি বেশি পাবো। এটা কিন্তু স্বীকার করতে হবে। বাবা প্রতিনিয়ত একটা জুতা পরে, আর একটা জুতা কিন্তু সে কিনতে চায় না যতক্ষণ না পর্যন্ত ওই জুতাটা ছিঁড়ে না যায়। কারণটা কি? কারণ হচ্ছে এই জুতা না কিনে সেই টাকা দিয়ে যদি পরিবারের জন্য খরচ করা যায় তাহলে পরে বাবা হিসাবে সে সার্থক হতে পারে। ঠিক এইভাবে বাবা কিন্তু প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত হয়ে পরিবারের জন্য জীবনটাকে কিন্তু উৎসর্গ করছে, সত্য। তাহলে প্রশ্ন আসছে, কেন আমরা মাটাকে এত হাইলাইট করছি? আমার যেটা মনে হয়, বাবা পরিশ্রম করে অর্থ সংস্থান করছে, এটা সত্য, কিন্তু মা এবং মা ব্যবস্থাপনার মাধ্যমে সেই কষ্টার্জিত টাকা সবার মাধ্যমে প্রপার ইউটিলাইজ, অর্থাৎ সুষম বন্টন, সুষম প্রয়োগ করে সেই সংসারটাকে সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন ভালো ব্যবস্থাপক যদি মনে করেন একটা দেশের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি কিন্তু একজন ব্যবস্থাপক। একজন ব্যবস্থাপকের ভিতর যত গুণ থাকার দরকার, আমাদের রাষ্ট্রনায়কদের ভিতরে যদি সেই গুণ থাকে তাহলে সেই দেশ কিন্তু সুন্দর চলে। ঠিক তেমনটি প্রতিটা পরিবারের রাষ্ট্রপ্রধান হচ্ছে মা। এই যে মা তার মেধা দিয়ে বাপের কষ্টার্জিত টাকা, অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে যে পরিমাণ অর্থ সংস্থান দরকার সেই পরিমাণ অর্থ সংস্থান করতে পারে না বাবা, তার চেষ্টা থাকলেও পারে না, কিন্তু সেই ন্যূনতম টাকাটা একজন মা তার মেধা দিয়ে, তার মনন দিয়ে, তার ভালোবাসা দিয়ে এবং তার ত্যাগ দিয়ে ওই সংসারটাকে সামনের দিকে নিয়ে যায়। বাবা কষ্ট করে টাকা ইনকাম করে সত্য, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট করে একজন মা। মা জানাতে দেয় না, বাবাকেই হোক আর সন্তানদেরকেই হোক বুকে আগলিয়ে রাখে, জানতে দেয় না তাদের কষ্টের কথা। এমনটাও আছে, আমি দেখেছি, সারা দিন মা পরিশ্রম করে জোগাড় করে খাদ্য তৈরি করছে, কিন্তু খাবার সময় স্বামীকে খাওয়ে, সন্তানদের খাওয়ে বা পরিবারের অন্যদেরকে খাওয়ে নিজের কিছুই থাকছে না, বাচ্চে প্রকাশ করছে না যে সে কিছু খায়নি। সন্তান যদি প্রশ্ন করে, মা তুমি কিছু খেয়েছো? স্বামী যদি প্রশ্ন করে, কি ব্যাপার তোমার খাবার আছে তো? মা কিন্তু একদম চরম সত্য কথা, মিথ্যা কথা বলে দেয়, আমি খেয়েছি, আমার সমস্যা নেই, কিন্তু সে কিছু খায়নি। এই যে মা, এই যে মা যদি পরিবারের ম্যানেজমেন্টটা সঠিকভাবে মা করতে না পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পরিবারের সদস্যদের স্পৃহা নষ্ট হয়ে যাবে, পরিবারের অন্য সদস্যরা
ভেঙে পড়বে, তা কিন্তু করতে দিচ্ছে না মা। আজকে সকালে আমার আর একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে একটা ক্ষেত্রে মানে সর্বাধিক রক্ত দিয়ে সাহায্য করেছে, আমরা তাকে আমাদের ওই রেড ক্রিসেন্টের পক্ষ থেকে তাদেরকে আমরা মানে অভিনন্দন জানিয়েছি, পুরস্কার দিয়েছি। তো যে ছেলেটা বেশি রক্ত দিয়ে ফার্স্ট হয়েছে তাকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি বলো তো দেখি তোমার বাবা মা কী করে? ছেলেটা বললো, স্যার আমার বাবা নাই। কষ্ট লাগলো। আমি বললাম, মা কি করে? বলে, স্যার আমার মাও নাই। তাই তুমি থাকো কোথায়? বললো, স্যার আমি নানির কাছে থাকি। বলছে, আমি নানির কাছে থাকি। তোমার কে কে আছে? নানা আছে আর নানি আছে। নানার কথা কিন্তু বলল না, বলল নানির কাছে থাকি। কারণটা কি? নানা কি তাকে ভালোবাসে না? ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে, নানি যেভাবে স্নেহ দিয়ে মমতা দিয়ে ছাড়ি দিয়ে আগলিয়ে রাখে, নানা হয়তো স্বাভাবিক কারণেই সেটা পারে না। তাই সে কিন্তু নানার কথা না বলে নানির কথা বলল। আমি সময় নষ্ট করব না, শুধু এতটুকুই বলতে চাই যে সমস্ত মারা এখানে আছেন, আপনারা শুধু আপনাদের সন্তানদেরই মা না, আপনারা এই জাতির মা। আমি এই কারণেই বলবো জাতির মা। আপনার সন্তানটা আপনি কষ্ট করে মানুষ করেছেন, হয়তো আপনার ইচ্ছা মতো সে একটা চাকরিও পেয়েছে, ভালো একটা চাকরিও করে। এই যে চাকরি করে, সে কিন্তু শুধু আপনাকেই সাথ করছে না, আপনাকেই সেবা দিচ্ছে না, সে কিন্তু সারা দেশের মানুষকে সেবা দিচ্ছে, এমনকি বিদেশেও তার মেধা দিচ্ছে, দিয়ে সেবা দিচ্ছে। আপনারা সেই মা, যে মারা নিজেদের সন্তানকে মানুষ করে দেশ এবং জাতি এবং বিশ্বকে আপনারা দিচ্ছেন। সেই কারণে যে মারা এখানে উপস্থিত হয়েছেন, সেই সমস্ত মাদের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা। এবং আপনাদের মতো মা আরও বাংলাদেশে হোক, আছে। আমরা হয়তো আমাদের ঝিনাইদহ কয়েকজনকে এখানে এনেছি। সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মা এই মারা যেন তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করে দেশ এবং জাতি এবং বিশ্বকে আলোকিত করতে পারে, এই কামনা করে এবং আবার আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক স্যারকে। স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হলো। সম্মানিত সুধী, আমরা এ পর্যায়ে সংগ্রামী মায়েদেরকে একটু ভালোবাসা জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই ফুল দিয়ে। কথন সাংস্কৃতিক সংসদ কসাসের কর্মীরা দুই পাশ থেকে সকল মায়েদেরকে ফুলের শুভেচ্ছা জানাবে, আর আমরা সাথে সাথে একটি মায়ের গান শুনবো। কথন সাংস্কৃতিক সংসদ কসাসের সঙ্গীত শিল্পী পূজা বিশ্বাস নদীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। দুই চার মাস
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দনে যাবদ জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া সত্য করিল মায়ে বুকে দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া বলে ভুলে তো সব যন্ত্রণা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেলে মাখায় মা দিল শক্ত করে ওসব পায়খানা আমি মায়ের কোলে করি তবু না মারা ধুইল ধুলো ধুয়ে মুছে আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে অসুখ হইলে দেখি যাইয়া মায়ের ওই সে বিছানায় বইয়া রে অসুখ হইলে দেখি যাইয়া মায়ের ওই সে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ বলিয়া সন্তানের নিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হ্যালো, অনেক ধন্যবাদ। আমরা খুব চমৎকার একটি মায়ের গান শুনলাম। মা যে কত মধুর, মা কত মমতাময়ী, গানের মধ্য দিয়ে হয়তো আমরা বুঝতে পেরেছি। সবাই তো শুধু আমরা এখন মায়েদের অনুভূতি শুনবো। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন সংগ্রামী মা, তানিয়া রাম্মু আসিয়া খাতুন, যিনি দীর্ঘদিন বলা যায় যে সংগ্রাম করে তার মেয়েকে, তার হাজব্যান্ড নাই, তিনি বিধবা, অনেক সংগ্রাম করে খাবারের সাথে যুদ্ধ করে কখনো মুরগি বিক্রি করা টাকা, কখনো এই সেই করে তার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই মাকে আমরা সশ্রদ্ধ সালাম এবং একটি হাতে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা তার অনুভূতি শুনব। আসসালামু আলাইকুম। আমার নাম আসিয়া, আমি কাঞ্চননগরে থাকি, পরের জায়গায় থাকি। আমি বাসা বাড়িতে কাজ করে খাই। আমার স্বামী মারা গিয়েছে 6-7 বছর। মেয়র সাহেব আমার মেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তখন আমার মেয়েরা আসলে ভর্তি করে দেয়। আর এই করোনার ভিতরে মাসে মাসে টাকা দেয়, করোনার ভিতরে আমার খাদ্য সাহায্য করে। আমি খুব কষ্টের মধ্যেই থাকি। মেয়ে সব আমার মনে দেখাশোনা করে। অনেক ধন্যবাদ। যে কথাটি আমি বলতে গিয়েছিলাম সেই কথাটি
সম্মানিত মায়ের মুখ থেকে উঠে এসেছে। এরকম শুধু তানিয়ার আম্মু না, অসংখ্য মা রয়েছে যাদের তানিয়া রয়েছে যাদের পড়াশোনার খরচ, যাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন আমাদের এই জননন্দিত নেতা জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এ পর্যায়ে ছোট করে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করব আরেকজন বিধবা মা, সাথী সূত্রধর ঐশ্বর্য বিশ্বাসের মা, যে এবার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তিনিও, তার হাজবেন্ড 2004 সালে মারা যায় এবং সংগ্রাম করে তার মেয়েকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। নমস্কার, আমি সাথী সূত্রধর, ঝিনাইদহ সদর হাসপাতাল একজন সুপারভাইজার। এই মেয়ে যখন হয় তারপরে 6 মাস বয়সে 2টা মেয়ে রেখে ওর বাবা মারা যান। সেই থেকে আমি এইভাবে যুদ্ধ করে যাচ্ছি। আমি শুধু একটা চাকরি করতাম বলে আজকে আমি আমার বাচ্চাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারেছি। আমার সবার কাছে শুধু একটা যে তাকে যেন আমি সঠিকভাবে মানুষ করতে পারি, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ। বিশেষ করে এই সকল মায়েদের জন্যই কিন্তু সন্তানেরা তাদের যোগ্য জায়গায় পৌঁছাচ্ছেন। এই মায়েদের ভালোবাসা, এই মায়েদের পরিশ্রম সত্যিই অনস্বীকার্য এবং এই মায়েদেরকে লাল সালাম জানাই আমরা। আমি এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করব আমাদের কসাসেরই একসময় সদস্য ছিল নদীর আম্মু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে এখন পড়াশোনা করছে, নদীর আম্মুর ছোট করে অনুভূতি শোনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমি নদীর আম্মু। আসলে আমি নদীর আম্মু না, আমি কসাসে সবার সদস্য, সব ছেলে মেয়েদের আম্মু। যবে থেকে নদী কসাসে ঢুকছে তবে থেকেই আমি সব ছেলে মেয়েদের তাদের আম্মু বলেই মনে করি। আজকে আমার নদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেছে, তাতে আমার মনে হয় যে কসাসের ছেলে মেয়েদেরই সহযোগিতায়, তাদের ভালোবাসায় কি বলবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আন্টিকে। আমরা এভাবেই আপনাদের চোখের স্বপ্নগুলো আপনাদের সন্তানদের মধ্য দিয়ে বাস্তবায়ন হোক সেই প্রত্যাশাই করি। এবার কথা বলার জন্য অনুরোধ করব ময়মনসিংহ মেডিকেল কলেজে এবার ভর্তি হয়েছে চৈনিকার আম্মু নাসরিন আক্তার আন্টিকে। আসসালামু আলাইকুম, আমি চয়নিকার আম্মু। চয়নিকা ময়মনসিংহ মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমার মধ্যবিত্ত ফ্যামিলির সংসার, আমার 2টো মেয়ে, একটা ছেলে। ওর বাবার সুনীত আয়, তবুও মেয়েটাকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন। অনেক ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা অনেক যত্নে গড়া কিছু আবেগের গল্প শুনছি এবং আমার খুব শ্রদ্ধেয় আন্টি সাথী সূত্রধর, যিনি কথা বলতে যে আবেগ আপ্লুত হয়েছিলেন। ঐশ্বর্য আমার স্টুডেন্ট ছিল, আমি এক সময় পড়াতাম এবং তাদের ফ্যামিলি সব কিছুই আমি মোটামুটি অবগত। এই কথা বলার সময় আমি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, তিনিও খুব অল্প বয়সে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, তার চোখে জল দেখেছি। একটি অন্যরকম অনুভূতি এবং তার পৃষ্ঠপোষকতায় আজকে যে আয়োজন হচ্ছে আমরা সত্যিই সফল এবং সার্থক মনে করি। ছোট্ট একটি চোখের বিন্দু জল দিয়ে আজকে অনুষ্ঠানের সফল হয়েছে আমি মনে করি। এ পর্যায়ে আমি ছোট করে অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করব বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূজা রায়ের আছে পূজা রাম্য, দীপ্তি রায় আন্টি। নমস্কার। আমার কিছু বলার নেই, বুঝছেন, কি বলবো। আমি অনেক কষ্ট করে আমার মেয়ে ওই জায়গায় অনেকই করে যুদ্ধ করে, বুঝছেন। আমি কিছু বলতে পারবো না, আমার কান্না এসে যাবে। না, আমি কিছু বলতে পারছি না, এমনিতে আমার কান্না আসছে অনেক, মাদের কথা শুনে। অনেক ধন্যবাদ আন্টি, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আপনাদের পরিশ্রম, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক সেই শুভকামনা জানাই। আমি এবার কথা বলার জন্য অনুরোধ করব একজন মা আছেন, মমতাজ বেগম নাম,
ওনার ছেলে অনুজীব বিজ্ঞানী কানাডাতে আছেন, একজন সফল রত্নগর্ভা মা, তার কথা শোনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মমতাজ বেগম। আমার 15 সালে আমার স্বামী মারা যায়। তখন আমার বাচ্চারা খুব ছোট, দেশেই ছিল, বাইরের দেশে পরে পাঠাইছি, পিঠে বাড়তি জমি জাতি দিয়েছি, তারপরে ছেলে শিক্ষিত করতে পাঠাইছি। ও পড়া শেষ হয়ে গেছে, এই মাসে শেষ হলো। আরও 2টা মেয়ে আছে জমজ, তাদেরকে ওই যে ঢাকায় প্রাইমারি ভার্সিটিতে পড়াচ্ছি প্রাইভেটে। অনেক কষ্ট করে আমি ওদের বাবা, আমি মা, আমি নিয়ে যাই আসি, আজকেও যাব মনে করছি সন্ধ্যার দিকে। আর একটা মেয়ে প্রতিবন্ধী, বড় মেয়েটা দিয়ে দিয়েছি, সব জামাই বাসায় থাকে। এই গরু টরু পুষি, এইভাবে যুদ্ধ করে ছেলেমেয়ে মানুষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আন্টিকে। আমার ছোট্ট একটা অনুভূতি শেয়ার করাটা খুব জরুরি আমি মনে করি। আমার মনে হয়েছে আমি যখন সরকারি কেসি কলেজে প্রথম ভর্তি হতে আসি, 2500 না কত টাকা যেন প্রয়োজন ছিল। আমার মায়ের চুড়ি বিক্রি করা টাকা ওর মধ্যে অর্ধেক ছিল এবং মুরগির ডিম বিক্রি করা টাকা। আমি আমার মায়ের ঋণ, আসলে মায়ের ঋণ তো কখনো শোধ করা সম্ভব হয় না, কিন্তু মায়েদের যেই ছোট ছোট অবদানগুলো থেকে যায় সন্তানদের পেছনে, সন্তানদের বড় করার জন্য, এই ঋণ আসলে কখনোই শোধ করা সম্ভব না। এই জন্যই শ্রদ্ধা জানাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল মায়েদেরকে, সারা পৃথিবীর মায়েদেরকে, যারা এভাবে মুরগির ডিম বিক্রি করা টাকা, স্বর্ণ অলংকার বন্ধক রাখা টাকা দিয়ে তাদের সন্তানদেরকে পড়াশোনা করা। সত্যিই আমরা গর্বিত, আমরা ধন্য আপনাদের মতো মায়েদেরকে পেয়ে। আমি এ পর্যায়ে মায়েদের অনুভূতি গল্প শুনলাম। এবার আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক রয়েছেন, আমরা তার কাছে যাব এবং তার মুখ থেকে বক্তব্য শুনবো। সরকারি কেসি কলেজের সাবেক আনন্দর মা আছে, আনন্দর আম্মু আছেন, তার অনুভূতি একটু শুনে আসলাম। নমস্কার। খুব কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি। অনার্স ফাইনাল, অনার্স সব। আন্টি আসলে হাত পা কাচুনি কান্না করে দিচ্ছে। আচ্ছা আন্টির জন্য একটু করো হাত তালি সবাইকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আনন্দকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং শিক্ষা উপকরণ থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি রয়েছেন জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়, তিনি সহযোগিতা করে যাচ্ছেন। এভাবে অসংখ্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কিন্তু সবসময় তিনি তাদের পাশে থাকছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন। আর কোনো মা যদি এক লাইন বলতে চান বলতে পারেন, যদি আপনাদের মনে কথা থেকে থাকে, বাদ পড়েছেন এমন যদি কেউ বলতে চান। হ্যালো, আন্তরিক মা দিবস উপলক্ষে, সংগ্রামী মা সম্মাননা উপলক্ষে প্রধান অতিথি জনাব সাইদুল করিম মিন্টু সাধারণ সম্পদকে শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে সকল মা বোনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার দুই একটা কথা বলবো। আসলে মানে মা শব্দের অর্থ সাধারণ নয়, অসাধারণ, যার আলোচনা ব্যাপক, মানে শেষ নাই, অসীম সাগরের মতো। তারপর আমি অল্প সময়ের কথা বলে শেষ করছি। যেমন আমিও একটা জব করতাম, সেই আমার সন্তানকে যেভাবে গড়ে তোলার কথা আমার ইচ্ছা ছিল, আমিও হয়তো আমি ছোটোখাটো জব করার মাধ্যমে আমি সেই সুযোগটা করে দিতে পারি নাই। তারপরে আমার দুটো মেয়ে, বড় মেয়েটা ঢাকা আর্টে অনার্স পড়ে, ছোটো মেয়েটা কেসি কলেজে বাংলা নিয়ে পড়াশোনা করে। এতেও আমি কিন্তু আসলে সন্তুষ্ট না, তবে এর যতটুকুন এই অবদান আমারই ছিল,
আমার আরও অনেক আশা ছিল, সেই আশাটা আসলে সময় দিতে পারিনি নিজে, সংসার চাকরি মিলাইয়া। তা বলবো যে আসলে আর একটা দুঃখ আমার, যেমন এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য বিনা পয়সা পড়াশুনোর খরচ মানে সার্বিকভাবে সহায়তা করে, কিন্তু আগে একটা সময় এগুলো ছিল না। যেমন আমিও সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। আমার লেখাপড়ার প্রতি ইচ্ছা আগ্রহ প্রচুর ছিল, কিন্তু আমি পরিবেশ পাইনি। ওইখানে আমার একটা দুঃখ রয়ে গেছে। তা আমি বলবো যে এখন আমরা এখানে যারা মা বোন আছি, কেউ মা আছি, আবার কেউ আগামী দিনে মা হবে, তারা যেন মানে এই সুযোগটা মানে অবহেলায় না হারায়। আর প্রত্যেক মা যেন তার সন্তানকে, আগে যেমন পুরুষ একটা সন্তান হলে পরে অখুশি হতো, কিন্তু একটা নারী সন্তান হলে সে দুঃখ পাত, কিন্তু এটা ভুল। মানে বলবো যে আমার কথা আসলে সংক্ষেপে হয়তো হবে না, তারপরে আমি বলবো যে নারীদের মানে নিজের যোগ্যতা মানে শিক্ষার মাধ্যমেই গড়তে হবে। এই শিক্ষার জায়গা যদি আমরা অটল থাকি, তাহলে আমরা পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু দিতে পারি এবং পারবো, এটাই আমি বলবো। আমরা বলবো যে আর বাবাদেরও আমি অশ্রদ্ধা করি না, বাবারাও পরিশ্রম করে, সেই পরিশ্রমের টাকা দিয়ে আজকাল যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের যারা সুশিক্ষিত হয়েছে, তাদেরও অবদান আছে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। তবে আরেকটা কথা, যেমন মায়ের এই যে সম্মানটা, এটা অতীতে ছিল না, তবে এখন যেটা হয়েছে আমি খুবই মানে আমার খুবই ভালো লেগেছে। কারণ একটা নারী মানে মা শব্দের অর্থ পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু আগে মার শব্দটা আসে। তা এই যে মাকে সবাই যাতে শ্রদ্ধা করে, আর আমি একটা মা, আমার একটা সন্তান, সেও মা হবে, আমি সবাইকে বলবো যেন তোমার সন্তানকে যেন মানে শিক্ষায় কোনো অবহেলিত না করে, মানে শিক্ষার পিছনে যেন সময় দেয়, অন্য পিছনের থেকে সময় কম দিয়ে যেন শিক্ষার পিছনে সময় দেয়, এটা আমি সবাইকে অনুরোধ রাখবো। আর মানে এই সময়টা দিলে পরে তাহলে হয়তো আমাদের জনেটি মানে আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হবে। সকলকে আমি ধন্যবাদ জানাইয়া আজকের আলোচনা আমি শেষ করলাম নিজের সংক্ষিপ্ত। অনেক অনেক ধন্যবাদ কাকিমাকে তার সুন্দর বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসলে আমাদের প্রতিটা মাই, আমরা এখানে আজকে অনুষ্ঠান রেখেছি সংগ্রামী মা সম্মাননা। সংগ্রামী মা এই জন্যই বলবো, একজন নারী যখন একজন শিশুকে জন্মদান করে, সেই জন্মদান থেকে শুরু করে তার সংগ্রাম শুরু হয়ে যায়। সেই জন্মলগ্ন থেকে তাকে আদর স্নেহে লালন পালন করা, সব কিছু প্রতিটা মুহূর্তে একটি মাকে সংগ্রামের সম্মুখীন হতে হয়। এবং যখন তিনি চায় যে তার সন্তান সমাজের সম্মুখে একটি ভালো পর্যায়ে পৌঁছায়, তার পিছনে আরও অনেক বেশি সংগ্রাম মাকে করতে হয়, অবশ্যই বাবাকেও করতে হয়। তাই আমরা আজকে আমাদের এই সকল সংগ্রামী মাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের সকল সন্তানদের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যেন তারা ছিল বলে আজ আমরা সন্তানেরা আমরা সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এবং আমাদের পিছনে আমাদের মায়েরা সবসময় ছায়ার মতো আছে বলে আজ আমরা এখানে আছি। তাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সকল মায়েদের প্রতি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সেলিনা রহমান মিনা, উপব্যবস্থাপক কৃষি শিল্পনগরী। কতক সাংস্কৃতিক সংসদের আয়োজনে বিশ্ব মা দিবসের উপলক্ষে সংগ্রামী মায়েদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক মেয়র জনাব সাইদুল করিম মিন্টু। উপস্থিত আছেন প্রধান আলোচক হিসাবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব প্রফেসর ডক্টর রেজাউল করিম। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর অশোক কুমার মল্লিক।
আর উপস্থিত আছেন আমার সংগ্রামী মায়েরা, আমার সন্তান সমতুল্য উপস্থিত অন্যান্যরা, সবাইকে আমার আজকের এই মা দিবসের শুভেচ্ছা এবং সালাম। আসলে মা শব্দটা যত ছোট মনে করি না কেন, এটা আসলে এর বিশালতা অনেক, এত বিশালতা আমরা আসলে মা সম্পর্কে আলোচনা করে আসলে শেষ করা যাবে না। আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সংক্ষেপেই বলি, একজন সংগ্রামী মা তার সন্তানকে কিভাবে মানুষ করছে আমরা আজকে অনেক মায়েদের মুখ থেকে শুনলাম। একটা সন্তান একটা মা বাবার মুখকে উজ্জ্বল করতে পারে, একটা সন্তান আবার মা বাবার মুখকে কলঙ্কিত করতে পারে। সন্তান দ্বারা সব কিছুই সম্ভব। আজকে যারা আপনারা উপস্থিত আছেন আমার সন্তান সমতুল্য, আমি তাদের উদ্দেশ্যে বলব, মায়েরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, মা বাবা দুজনেই অনেক ত্যাগ স্বীকার করে আজ সন্তান মানুষ করে, তাদেরকে একটা ভালো স্থানে দেখার জন্য। তা আজকে আপনারা সবাই এই অনুষ্ঠান থেকে শপথ নেবেন যে আপনারা মায়েদের মুখকে উজ্জ্বল করবেন, কলঙ্কিত করবেন না। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সেলিনা রহমান লীনা, উপব্যবস্থাপক, বিসিক শিল্পনগরী। আমাদের আজকের এই অনুষ্ঠান যে সংগ্রামী মায়েদের নিয়ে, আমরা আসলে যাদের সংগ্রাম দেখে, যে সকল মায়েদের সংগ্রাম দেখে উদ্বুদ্ধ হয়েছে আমরা আজকের এই যুবক সমাজ বা আমাদের মায়েরা যারা সংগ্রাম করে আমাদেরকে লালন পালন করেছেন, তার মধ্যে আমরা যে সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ কসাস, আমাদের এই সংগঠনের অনেক সদস্যের মায়েরা আছেন যারা আসলে সংগ্রাম করে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন। তাদের মধ্যে একজনের কথা না বললেই নয়, যিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কাকিমা তাপসী বিশ্বাস, আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের সাবেক সফল সাধারণ সম্পাদক প্রতাপাদিত্য দাদা। দাদার মুখ থেকে শুনেছি যে দাদার জন্মগ্রহণের পর থেকেই তার মা অনেক অসুস্থ হয়ে যান। তাকে এমন একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল যেখানে তার মাকে নাকি খেতেও দেওয়া হতো না, কিংবা ভাতে মা খেতে দেওয়া হতো, এমন অবস্থায় তাকে রাখা হয়েছিল। তাদের পারিবারিক অবস্থাও খুবই খারাপ ছিল। তখন সেই দিক থেকে তার মা, আমাদের কাকিমা, তার দাদাকে আস্তে আস্তে নিজে এবং তার কাকার সাহায্যে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন, অনেক সংগ্রাম করেছেন এবং আজকে আমাদের দাদা আমাদের একজন ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে নিজেকে উপস্থিত করতে পেরেছেন, নিজে সংগ্রাম করেছেন। তার মা তার পিছনে যদি সেভাবে সংগ্রাম করে তাকে পড়াশোনা না করিয়ে খেতে খামারে পাঠাতো কাজ করতে, যে বাবা তো পড়াশোনা করার দরকার নেই, খেতে খামারে কাজ করতে চলে যা, সেরকম যদি হতো তাহলে হয়তো আমাদের সামনে আমরা আমাদের দাদাকে এভাবে পেতাম না। আমাদের দাদা কষ্ট করে পড়াশোনা করে এই পর্যন্ত আসতে পারতাম। শুধুমাত্র দাদা নয়, তার একটি মেয়েও আছেন যিনি অনার্স ফাইনাল কমপ্লিট করেছেন এবং মাস্টার্সে ভর্তি হবেন। সেই মেয়েকে এত দূর পর্যন্ত আনতে পারতো না। এর পিছনে আমাদের কাকিমা এখানে অশ্রু জলে নিজেকে ভিজিয়ে ফেলেছে, সে কোনো কথা বলার পাচ্ছিল না, কিন্তু আমাদের সামনে তারা উদাহরণ। এবং আমাদের মায়েরা যারা কষ্ট করে আমাদেরকে এ পর্যন্ত এনেছে, তাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের পিছনে এভাবে শ্রম দিয়েছেন বলে আমরা আজ এ পর্যন্ত এসেছি। এবং যে সকল সন্তানেরা আমরা আমাদের মায়েদেরকে অনেক অবহেলা করি, তাদের প্রতি অনেক অনেক অনুরোধ জানাবো আমরা আমাদের মায়েদেরকে যেন অবহেলা না করি। আমি আমার নিজের কথাই বলবো, অনেক সময় অনেকে যদি নিজের মাকে অবহেলা করে থাকি, সেক্ষেত্রে আমার মা এখানে উপস্থিত আছে, মার কাছে অনেক অনেক ক্ষমা চাচ্ছি যে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে থাকি বা অবহেলা করে থাকি। সবসময় বলা হয়ে ওঠে না মার কাছে বা বাবার কাছে বলা হয় না যে মাকে অনেক ভালোবাসি, এবং তিনিও আমার পিছনে যদি সেই শ্রমটা না দিতেন তাহলে হয়তো আমি এখানে এসে আপনাদের সামনে বা আমাদের এই সংগঠনের সাহায্যে আজকের অনুষ্ঠানও সকলের সামনে উপস্থাপন করতে পারতাম না। সেখানে আমার মাও আমার পিছনে অনেক কষ্ট করেছেন, কিন্তু অনেক সময় অনেক অনিচ্ছায় অথবা ইচ্ছায় মাকে আমরা অবহেলা করে থাকি। তাই আমার বয়সী যারা আছেন, যে বড় ভাইয়া আপুরা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করবো যেন আমরা আমাদের মাদের কখনো অবহেলা না করি। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম জুয়েল ভাই, সাবেক সাধারণ সম্পাদক প্রতাপাদিত্য দাদা। আমাদের মাঝে অনেক দিন পর আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সাবেক সফল সভাপতি উম্মে সানা জয়া,
জয়াপুর আম্মু উপস্থিত আছেন, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের কসাসের শুভাকাঙ্ক্ষী আলমগীর ভাই, উপস্থিত আছেন কাজল বিশ্বাস দাদা, উপস্থিত আছেন শুভকুমার বিশ্বাস দাদা, উপস্থিত আছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সকলকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন এবং আমাদের আজকের অনুষ্ঠানটি আরও সুন্দর করে আপনারা আমাদের সাথেও উপস্থাপন করছেন এবং আমাদের সাথে অনুভব করছেন আজকে যে আমরা কী জন্য আমাদের কি মায়েদের সংগ্রামী মায়েদেরকে নিয়ে যে অনুষ্ঠান করছি সেটিকে সফল করার জন্য আমাদের সাথে আপনারা রয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, আমাদের সকলের প্রিয় অভিভাবক, সরকারি কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ যারা প্রফেসর ডক্টর B.M. রেজাউল করিম স্যার। অনুরোধ জানাচ্ছি স্যারকে আমাদের আজকের অনুষ্ঠানের মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের উদ্দেশ্যে সরকারি কেসি কলেজের স্বনামধন্য সংগঠন কসাস কর্তৃক আয়োজিত আজকের এই মা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সবার প্রিয় সাবেক মেয়র জনাব সাইদুল করিম মিন্টু। উদ্বোধক হিসেবে আছেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সবার পরিচিত সেলিনা রহমান, যাদের জন্য অনুষ্ঠান সেই মায়েরা যারা সারা জীবন সংগ্রাম করে তাদের সন্তানদেরকে বড় করে তুলছেন। ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজকে আন্তর্জাতিক মা দিবস। কথন সাংস্কৃতিক সংসদ কসাস সরকারি কেসি কলেজের সংগঠন ঠিকই, কিন্তু সেটি তার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মের সঙ্গে তারা যুক্ত হয়েছে, অজস্র কাজের সঙ্গে তারা যুক্ত। এই কাজটিও তাদের অন্যতম এবং গুরুত্বপূর্ণ কাজ, এই সম্মাননা প্রদান। আর তাদের এই সমস্ত কাজ সম্ভব হচ্ছে যিনি সক্রিয়, শুধু পেছনে থেকে নয় সামনে থেকেও যিনি পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন, জনাব সাইদুল করিম মিন্টু। শিক্ষার ব্যাপারে তার যে আগ্রহ এবং তিনি যেভাবে পৃষ্ঠপোষকতা দেন, তার কিছু বিষয়ের সঙ্গে কম বেশি আমি যুক্ত ছিলাম, কেননা আমি সরকারি কেসি কলেজে অনেক দিন ধরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি এরকম করে কোনো জনপ্রতিনিধির কাছে কখনো ফোনে শুনিনি যে আমি এই ছেলে বা মেয়েকে পাঠালাম, আপনি তাদেরকে একটু সহযোগিতা করবেন। যারা বলেন তারা কিন্তু আসলে নিজেদের সন্তানদের জন্যই বলেন, কিন্তু অন্যদের সন্তানের জন্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করবার জন্যে আমার কাছে একজন রাজনৈতিক ব্যক্তিত্বই প্রায়শ ফোন করতেন, তিনি জনাব সাইদুল করিম মিন্টু। এবং তিনি অবশ্যই সবসময় স্বীকার করেন, আমি লেখাপড়া কম করেছি, আমিও অত ভদ্রলোক না, অনেক কথায় তিনি বিনয়ের সঙ্গে এগুলো তিনি স্বীকার করেন। কিন্তু আমি বলবো যে একজন মানুষ কতটুকু একাডেমিক শিক্ষা গ্রহণ করেছে সেটি বড় কথা নয়, কিন্তু সেই ব্যক্তি দ্বারা কত মানুষ শিক্ষিত হচ্ছে সেটি আসলে বড় কথা। তিনি সেই উদ্যোগ গ্রহণ করেছেন অনেক আগে থেকে। আমি হয়তো গুটি কতক মানুষের কথা জানি, কিন্তু তার বাইরেও তিনি অজস্র মানুষকে এইভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন।
পেপার, পত্রিকা, টেলিভিশন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এসব শুনি এবং জানতে পারি। যেমন তিনি আমাকে ফোন করে বললেন ইন্টারমিডিয়েট ভর্তি হতে কত টাকা লাগছে। আমি হয়তো বললাম যে 2000 টাকা লাগছে। তাহলে আপনি কয় টাকা আমাকে হেল্প করতে পারবেন? মনে হয় যেন আসলে তার সন্তান ভর্তি করা হচ্ছে, এবং আমি হয়তো বললাম যে আমি 500 টাকা দিতে পারবো। তিনি তখন বললেন তাহলে আমার 1500 টাকা দিতে হবে। এরকম করে কত মানুষকে তিনি সহযোগিতা করেছেন তার খবর, তার যে হিসাব পরিসংখ্যান, সেটি হয়তো তার এখনো জানা নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ উচ্চ শিক্ষার্থী যারা, শুধু কেসি কলেজ নয়, বিভিন্ন কলেজ থেকে এই অঞ্চলের বা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা গেছে তার সঙ্গে যোগাযোগ হয়েছে, তাদেরকে তিনি সেইভাবে সহযোগিতা দিয়ে থাকেন। এটি একটি বিষয়, এবং আমি মনে করি যে আজকে শুধু মায়ের কথা নয়, আজকে শিক্ষার বিষয়টিও এখানে গুরুত্ব পাচ্ছে। কেননা সেই মায়েরা এখানে এসেছেন, তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে যারা আসলে তাদের সন্তানদের লেখাপড়া শেখাচ্ছেন অথবা শেখানোর সামর্থ্য অর্জন করেছেন নিজেদের প্রচেষ্টায় এবং সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায়। তো যা হোক, আজকে আসলে মা দিবস। আমরা এতক্ষণে পরিবেশ খুব ভারী করে ফেলেছি, বিশেষ করে মোয়ের কথার মাধ্যমে পরিবেশ খুবই ভারী হয়ে গেছে। মায়েদের কষ্ট আছে ঠিকই, কিন্তু আমি বলবো যে মায়েদের এক ধরনের আনন্দও আছে। আনন্দ আছে তখন যখন তার কষ্টের বিনিময়ে তার সন্তান ভালো ফলাফল নিয়ে আসে, তখন তিনি আনন্দিত হন। যখন ভালো কাজ করে, সন্তান যখন ভালো কাজ করে, তখন মা খুব খুশি হন, উৎফুল্ল হন। এককভাবে মা শুধু সব কিছু করেন না, এই কথাটি কিন্তু সবাই বলেছেন, এটাই বাস্তবতা। কেননা জগৎ সংসারে একা একা কখনো মানুষ চলতে পারে না, সব কিছু মিলিয়ে। কিন্তু এ কথা তো ঠিক, মায়ের বিকল্প আসলে মাই হয়, অন্য কোনো কিছু দিয়ে হয় না। কেননা যিনি জঠরে ধারণ করেছেন তার সন্তানকে, জাইগোট থেকে শুরু করে পরপর কয়েকটি ধাপের মাধ্যমে যখন তার সন্তানের ভূমিষ্ঠ করেন, এই পর্যায়গুলো পৃথিবীর যে মানুষটি এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত নন, তিনি এটি আসলে বই পড়ে কখনো বুঝতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না। যিনি মা হননি, তার পক্ষে কোনো অবস্থায় এই কষ্টটি অথবা এর যে আনন্দ, সেই আনন্দ তিনি আসলে বুঝতেও পারবেন না, তিনি প্রকাশও করতে পারবেন না। এটি বাস্তবতা। তো যে কারণে মা তো আসলে মাই, সেই মায়ের যে ভূমিকা, আমি মায়েদের সামনে সেই ভূমিকার কথা বলতে পারি না এই জন্যেই যে আমার থেকে অনেক হাজার গুণ বেশি তারা জানেন কিভাবে আসলে তাদের মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। তো যে কারণে আমি মনে করি যে মায়েরা যেভাবে তাদের ভূমিকা দিয়ে তাদের সন্তানদেরকে লালন পালন করছেন, তারা সেটিকে একটু পজিটিভলি যদি করেন, যারা এখনো মা হননি অথবা সদ্য মা হয়েছেন, সেটি কোন জায়গায় সন্তানের দিকে একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে এত বেশি সুযোগ সুবিধা তৈরি হয়ে আছে, এত বেশি ফাঁদ পাতা আছে এই সমাজে, যেখানে সন্তানরা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো যাতে সন্তানেরা না পায়, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর পাশাপাশি আমি বলবো, আপনারা যে সংগ্রাম করছেন, সেই সংগ্রামের হাওয়া লাগানোর জন্যে, বাতাস দেওয়ার জন্যে, আপনাদেরকে এগিয়ে নেবার জন্যে সমাজে কিন্তু মানুষ তৈরি হয়েছে। সেই মানুষ তৈরি হয়েছে বলেই সরকার কিন্তু এখন বসে নেই, আগের দিনের সরকারের মতো এখন নেই। কেননা সরকার বিভিন্নভাবে এভাবে শিক্ষার পেছনে টাকা ঢালছে, শ্রম দিচ্ছে, সেদিকেও আপনারা একটু খেয়াল রাখবেন। বাংলাদেশে অনেকগুলো বৃত্তি প্রচলিত আছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেয়া হয়, যে বৃত্তিগুলো নেবার জন্য মেধাই যথেষ্ট, কোনো তদবির করা লাগে না। সেই মেধা যদি তারা খাটাতে পারে, তাহলে তারা নিজেরাই সেই জায়গাগুলো নিয়ে নিতে পারে। সেই জায়গাতেও মায়েদের ভূমিকা অপরিসীম, মারা সেই কাজগুলো করতে পারে। আমি কথা বাড়াবো না, শুধু মায়েদের এই কথা বলবো যে আপনারা আপনাদের সন্তান
যাতে কোনো অবস্থায় নেশাগ্রস্ত না হয়, কোনো অবস্থায় যাতে বিপদগামী না হয়, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা, সকল মায়ের প্রতি আমার ভালোবাসা, তারা যেন তাদের সন্তানকে এই জাতির জন্যে, এই রাষ্ট্রের জন্যে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, সরকারি কৃষি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর বি এম রেজাউল করিম স্যারকে। খুব চমৎকার বক্তব্য প্রদান করলেন। সবসময় মন্ত্রমুগ্ধের মতো যার বক্তব্য শুনি, শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর বি এম রেজাউল করিম স্যার। আজকের অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শিক্ষার জন্য দারিদ্রতা কোনো প্রতিবন্ধকতা নয়, এরকম একটি স্লোগানের প্রবক্তা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়। শিক্ষা তোমার, সহযোগিতা আমার। হ্যাঁ, এই যে শিক্ষা নিয়ে যে ভাবেন সব সময়, আমি যতদিন তার সহচর্যে এসেছি এমন কোনো সময় দেখিনি যারা মেডিকেলে চান্স পেয়েছে অথবা কোনো ভার্সিটিতে চান্স পেয়েছে ভর্তি হতে পারছে না, কোনো মাধ্যমে যদি এই নিউজটি এই মানুষটির কানে পৌঁছেছে, তাকে ডেকে কোনো মাধ্যম দিয়ে ডেকে তাকে সহযোগিতা করেছেন। দেখে আসছে এরকমটাই। আর টাকা তো অনেক নেতার, অনেক রাজনীতিবিদদের থাকতে পারে, কিন্তু এই যে অসহায় হতদরিদ্র পরিবারের সন্তানগুলোকে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য যে সহযোগিতাটুকু, এইটুকু আসলে সারা বাংলাদেশের মধ্যে অনন্য উদাহরণ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় জনাব সাইদুল করিম মিন্টু। একটি অনন্য উদাহরণ তিনি হয়ে রয়েছেন এবং তিনি থাকবেন আজীবন। আজকে একটি ছোট্ট অনুভূতি আপনাদের প্রকাশ করতে চাই। কোনো সন্তান যখন ভালো পর্যায়ে পৌঁছায়, ভালো চাকরি পায়, টাকা পয়সার মালিক হয়, সে যদি মা ভক্ত হয়, সে প্রথমে চিন্তা করে মায়ের জন্য একটি ভালো শাড়ি উপহার দেওয়া। আজকে আপনারা যারা মারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে, প্রায় 1 লক্ষ টাকার সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়। আমি কৃতজ্ঞতা জানাই এই মানুষটিকে, কারণ এই সুন্দর একটি উপহার, কারণ সন্তানদের সবচেয়ে বড় উপহার আমি মনে করি মায়ের জন্য সুন্দর একটি শাড়ি। আর আজকে এই অনুষ্ঠানে ক্রেস্টের পাশাপাশি সেই জিনিসটি কিন্তু আপনাদের প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়। কথা বাড়াবো না, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চলে যাব। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি শিক্ষা বান্ধব নেতা, যিনি সবসময় হতদরিদ্র অসহায় সন্তানদের পিতার ভূমিকায় সবসময় দায়িত্ব পালন করেন, আমাদের সবার ঝিনাইদহের বড় মানুষের অভিভাবক জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়, সাবেক সফল মেয়র, ঝিনাইদহ পৌরসভা এবং জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। তাকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মা দিবসের এই অনুষ্ঠানের প্রধান আলোচক ঝিনাইদহ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ডক্টর বি এম রেজাউল করিম, বর্তমান অধ্যক্ষ অশোক মল্লিক এবং আমাদের সেলিনা রহমান মিনা সহ যারা সংগ্রামী মারা আছেন, সবাইকে অভিনন্দন। আসলে করোনা 2 বছর আমরা অনেক পিছিয়ে গেছি, যে কারণে অনেকগুলো এই জাতীয় আন্তর্জাতিক প্রোগ্রাম করার ইচ্ছা থাকা সত্ত্বেও করা সম্ভব হয় না। আর এখন টাইম যাচ্ছে খুবই খারাপ একটা টাইম, মানে প্রচণ্ড গরম একাদিকে, আর নির্বাচনী হাওয়া বচ্ছে, আবার রাজনৈতিক সম্মেলনের হাওয়া বচ্ছে, যে কারণে আমি সকালে ঢাকা থেকে আসছি, গতকাল গেছি, আজকেই চলে আসছি, আবার কালকে যাব। এর মধ্যে কসা সালারা বললো যেন আমরা মা দিবসের একটা প্রোগ্রাম করছি। কসা সেরকম প্রোগ্রাম করে সবসময়, এবং এটা কেসি কলেজের প্রিন্সিপাল মহোদয় সহ তারা নিজেরাও সহযোগিতা করে প্রোগ্রামটা করে। আসলে সংগ্রামী মা, সব মাই সংগ্রাম। তার মধ্যে এর আগে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম যারা রত্নাকর মামা, যাদের ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত হয়েছে সমাজে,
তাদের দিয়েছি। তারপরে আবার আমরা সম্বর্ধনা দিয়েছিলাম এরকম সংগ্রামী মাদের। সেই সংগ্রামী মারা বিভিন্ন ক্ষেত্রে, যেমন তানিয়ার মা মানুষের বাড়ি কাজ করে, এরকম অনেকেই মানুষের বাড়ি কাজ করে, বিভিন্ন কলকারখানায় কাজ করে, হোটেলে কাজ করে, মেসে কাজ করে, দোকানে কাজ করে তারা তাদের ছেলেমেয়েদের মানুষ করছে। সেসব মাদেরকেও আমরা এর মাঝখানে আমরা এরকম সম্বর্ধনা দিয়েছি। এবারও এরকম সংগ্রামী মা এর বলা হয়েছে সংগ্রামী মা। সব মায় আগেই বলেছি সংগ্রামী, কিন্তু যেরকম নদীর মা বললো যে না, নদীর মা অবশ্য সংগ্রাম করা লাগেনি, কারণ নদীরা সচ্ছল মানুষ। কিন্তু অনেক মা আছেন যারা এখানে, জুয়েল যেমন বলেছেন দেখতে হয়তো মনে হচ্ছে সচ্ছল, আসলে বাস্তবতা অত সচ্ছল নয়। এবং এ ব্যাপারে এই কথা বলার পিছনে হয়তো কারণ হইলো যে আমি এসে বললাম যে অনেক মাকে দেখছি তো সচ্ছল মা, তোমাদের তো সংগ্রামী মার ডাকার কথা ছিল, হয়তো এই কারণে জুয়েল এই কথা বলেছে। আসলে দেখেই কিন্তু সবাইকে বোঝা যায় না যে তার অবস্থাটা কি। যে কথা আমাদের প্রিন্সিপাল বললেন, অনেক মা আছেন বাড়ির স্বামী সন্তান আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে মা আর জোটে না, তারপরেও সে হাসি মুখে মানে দেখায় যে না কোনো অসুবিধা নেই। আবার বাবাদের কথাও যে কথা বলছেন, এখন যেহেতু মাদের জন্য এই দিবস, সেই জন্য আসলে মারা বেশি, যারা সংগ্রামী মা, যারা মারা বেশি ত্যাগ করেছেন, তাদের সন্তানরা বেশি প্রতিষ্ঠিত হয়েছে। বাবাদের মানে এটা প্রিন্সিপাল স্যারের সাথে মেলবে কিনা জানি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি এমন। কিন্তু যেহেতু আমার বাবা মা দুইজনেই নেই, এই জন্য আমার দৃষ্টিভঙ্গির সাথে অনেকের নাও মিলতে পারে। তুমি বুঝলে কি করে বাপ বেশি করেছ না মা বেশি করেছে? তা আমি যা দেখি সেই জন্য আমার মনে হয় যে মারা মানে প্রবাদই আছে, যার মা ভালো তার সা ভালো। এই প্রবাদ হলো কেন? তাহলে তো হয়তো যে যার বাবা ভালো তার ছেলে ভালো, এ প্রবাদ তো হয়। তার মানে যত এই পৃথিবীতে প্রবাদ হয়েছে, মনীষীরা যাই বলেছেন তার যুক্তি ছিল। যে কারণে বলা হয়েছে যার মা ভালো তার সা ভালো, তার মানে মা ভালো হলে বাচ্চা বেশি ভালো হবে। মা যে সময়টা দেয় বাচ্চার পিছনে, সেই সময়টা বাবা দিতে পারেন। বাবা হয়তো টাকা দেন, বাবা পরিশ্রম করেন, প্রিন্সিপাল যে কথা বলেছেন এক জামা পরেন, ঠিক আছে। ছেলের পিছনে যা খরচ হয়, মেয়ের পিছনে তার চেয়ে কম খরচ হয়, এই বেশি খরচ হয়, কারণ মেয়ের অনেক সাজগোজের পয়সা লাগে। কিন্তু মেয়ে আবার হোস্টেলে 3000 টাকায় চলতে পারে, ছেলে আবার 6000-এর নিচে চলতে পারে। ছেলে বুঝতেই চায় না যে মা টাকাটা দেবে কোথায়, কোত্থেকে দেবে, বাবা টাকাটা কোত্থেকে দেবে, এটা বুঝতেই চায় না ছেলেরা। কিন্তু মেয়েরা বুঝতে পারে যে এই টাকা দিতে খুবই কষ্ট হচ্ছে আমার বাবা মা, অতএব আমাকে এর মধ্য দিয়ে যেভাবে চলতে হবে। একবেলা হেঁটে যাব, একবেলা রিক্সা উঠবো না, হেঁটে যাব, হেঁটে যে এই 20 টাকা সেভ করে আমার এই সকালে নাস্তার পয়সা হয়ে যাবে। এটা মেয়েরা বোঝে, কারণ মেয়েরাও মা, যে কারণে এরা আগেই বুঝতে পারে। এবং এটা আল্লাহ প্রদত্ত ঐশ্বরিকভাবে জন্মগ্রহণ করার পরে যে বাড়িতে মেয়ে আছে সেই সংসার গোছানো, সেই ঘর এলোমেলো না মেয়ে থাকলে। আর ছেলে থাকলে বোঝা যায় যে বাড়িতে ছেলে আছে, তার ভাব, তার রুমে ঢুকলে বোঝা যায় যে ছেলের রুম, আর মেয়ের রুমে ঢুকলেও বোঝা যায় যে মেয়ের রুম। তার মানে মেয়েরা আল্লাহ তাআলা প্রদত্ত এইভাবে তারা তৈরি হয়েছেন। এবং সকল ছোট বাচ্চা মেয়ে, সেও বাবা আসলে সে বাবাকে কিভাবে সহযোগিতা করা যায় সেই মানসিকতা নিয়ে এগিয়ে যায়। আর ছেলে হলে দাও, কি আনিয়ে দিয়েছো, কিছু দাও, মানে ওর টার্গেটই থাকে কিছু দাও, মানে ও টার্গেটই নিয়ে বসে থাকে কিছু পাবে এই আশা। কিন্তু মেয়ে কিন্তু ভাবে, দেখে, শোনে বাবার কি অবস্থা, তারপরে তার যদি কোনো আবদার থাকে সেইটা করে। সেই কারণে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যে বেশি সংগ্রামী হয়, মারা বেশি পরিশ্রম করে, সেটা হলো আমার মানে হয়তো মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে না করে ছেলে মানুষ করেছে, এরকম আপনি দেখাতে পারবেন শতকরা 5 জন। আর 80 জনকে মাকে দেখাতে পারবেন বিয়ে না করে সে লড়াই করে তার বাচ্চাকে মানুষ করেছে। 80 জন মা আছে যারা স্বামী নিয়ে আর ভাবেই নেই, শুধু বাচ্চা নেই বলেছে।
কিন্তু পুরুষরা এই জায়গায় দেখা গেছে কিছুদিন পরে তার বোনে এসে আত্মীয় এসে এই পাশে বাচ্চা কাঁদছে, মানে বাচ্চা কাঁদছে মানে উনি কে করবে বলে বাচ্চা কাঁদছে, এই দুহাই ও মাথার মধ্যে অলওয়েজ কাজ করেছে বাবাদের। এরাম বাবারাই কিন্তু তারা আবার মানে পুরুষ মানুষ মহিলা বাদেও আসলে চলাটাও কঠিন, এটা হলো বাস্তবতা। যে কারণে অনেক ক্ষেত্রে মাদেরকে সংগ্রাম বেশি করা লেগেছে, এটা হলো বাস্তবতা। যে কারণে মেয়েরা অনেকেই বলছেন, এই যে দিদি বললেন যে মেয়ে হলে আগে, এটা হ্যাঁ আগে একটু মনে করতো, বিশেষ করে এই সম্প্রদায় সনাতনী ধর্মের মানুষরা মনে করতো মেয়ে হলে অভিশাপ, মানে খুবই কষ্টে থাকতো, মেয়ে হলে পরপর দুটো হলে তার খবর রাখতোই না। কিন্তু এখন কিন্তু সেটা আর নেই। এখন লেখাপড়ার ক্ষেত্রে বলেন, সমাজে বলেন, সংসারে বলেন, চাকরি বলেন, বাকরি বলেন, মেয়েরা এগিয়ে যাচ্ছে, যেখানে মেয়েরা আর অভিশাপ নয়। আবার মারাও এখানে বৈষম্য করতো আগে, মারাও ছেলের মাছের মাথাটা দিত, গিলে কলিজা দিত ছেলের, মেয়ের তোর খাওয়ার দরকার নেই, তুই তো শ্বশুর বাড়ি যাবে, তোরও তো দরকার কি, ছেলে আমার আয় করে খাওয়াবে, তো ছেলের বেশি বুদ্ধি দরকার। এখন কিন্তু বলছে না, না ছেলেরা খাওয়াচ্ছে না। খুব ভালো করে আশপাশে তাকিয়ে দেখেন, বৃদ্ধকালে মেয়েরা আপনাদের দেখছে, ছেলে দেখছে। আবার ছেলেরা দেখছে না তা না, ছেলেরা তার শ্বশুর দেখছে আর মেয়েরা তার শ্বশুর দেখছে, মানে উল্টাই গেছে। এটি কিন্তু মানে একেবারে তাকিয়ে আপনি আপনার আশপাশ যে দেখলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কিন্তু উল্টাই গেছে। আবার এখন ফেসবুক টেলিভিশনের মাধ্যমে কিন্তু সচেতন করার জন্য বলা হচ্ছে। আবার অনেক শিক্ষিত বা মা শিক্ষিত ছেলে আছে যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, মাকে মারছে। গতকালকে দেখলাম ব্যাংকার ছেলে মার সম্পত্তি লিখে দেওয়ার জন্য তাকে নির্যাতন করছে। সে বলছে যে আমি তোর মা, আমি আর সহ্য করতে পারছি না, তারপরেও তাকে বলছে না জমি তোমাকে লিখেই দেওয়া লাগবে। তাহলে এই সন্তানকে কষ্ট করে মা লেখাপড়া শিখিয়ে লাভটা কি? সেই জন্য শুধু শিক্ষিত করে গড়ে তুললে হবে না, আপনার ছেলেকে আপনার মেয়েকে সুশিক্ষিত করে গড়ে তোলেন, তাকে সকল বিষয়ে তাকে আগের থেকে শিক্ষাটা দেন যে আমাকে এই কষ্ট করে আমি আপনার, এবং কষ্টটা আপনাকে শেয়ার করতে হবে। আপনি কষ্ট করেন, অনেক মা আছে কষ্ট করে কিন্তু শেয়ার করে না, বাবার কাছেও হাইড করে যায়, স্বামীর কাছেও হাইড করে, বাচ্চাদের কাছে হাইড করে, বলতে চায় না। কিন্তু আমি মনে করি এখন বলার সময় বাচ্চাদেরকে বলেই আপনাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আমার নাসিরের বোনে যে বললেন আপনি এত কষ্ট করে ছেলেকে মানুষ করছেন, যদি মাঝে মধ্যে না বলেন তুই তো আসিস বিদেশে, আমি কিন্তু খুব কষ্ট করছি তোকে প্রতিষ্ঠিত করার জন্য, এটা বলা দরকার, ওকে স্মরণ করিয়ে দরকার। না হলে ও স্রোতে গা ভাসিয়ে দিয়ে ওখানে প্রবাসী বা ফরেনার কটা চামড়ার মেয়ের দিকে তার পাশ চলে যাবে, আপনি খোঁজই পাবেন। সেই জন্য মাঝে মাঝে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত যে তোমার জন্য আমি কত পরিশ্রম করছি, তোমাকে মানুষ করার জন্য এটি স্মরণ করিয়ে দেওয়া দরকার। এই যে এক দিদি বললেন না হসপিটালে চাকরি করেন, তিনি মানুষ করে মেডিকেলে পড়াচ্ছেন, তিনি নার্স, তার ছেলে মেয়ে ডাক্তার হবে, এর চেয়ে খুশির বিষয় তার নেই। আমি নার্স ছিলাম, আমার মেয়েকে ডাক্তার বানাইছি, এর চেয়ে ভালো ওনার জন্মে আর উনি এর চেয়ে ভালো পুণ্যের কাজ নেই। কিন্তু ওই মেয়ে যদি পুণ্যের কাজ না করে, মেয়ে যদি মনে করে যে না আমার মেয়ে মা কষ্ট করিনি, এটা যদি ভুলে যায়, তাহলে এর চেয়ে কষ্ট আর কিছু নেই। সেই জন্য বাচ্চাদের সাথেও আপনাদের শেয়ার করতে হবে, তাদেরকেও আপনাদের কথা, আপনাদের কষ্টের কথা, ভালো মন্দের কথা আগে থেকেই শেয়ার করা দরকার। এবং সেই কারণে ধর্মীয় শিক্ষাটাও দেওয়া দরকার। যে ধর্মের মানুষই হন না কেন, শিশুকালে যদি তাকে ধর্মীয় শিক্ষাটা দেন, তাহলে এই জিনিসগুলো তার মাথায় কাজ করবে যে পরকাল আছে, অতএব আমি এই মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, বাবার সাথে করা যাবে না, মুরব্বীর সাথে করা যাবে না, ওখানেও আমার খেসারত দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। এগুলো ধর্মীয় শিক্ষা দিলেই আপনি আপনার বাচ্চার কাছ থেকে ভালো কিছু রিটার্ন পাবেন। নাহলে শুধু দিয়ে যাবেন, প্যান্ট কিনতে চাইলে প্যান্ট দিলেন, জামা কিনতে চাইলে জামা দিলেন, ঘড়ি দিলেন, সব যখন চাচ্ছে আপনি এখনো ভাবেন না যে আপনি এনজিওতে কত সুদে টাকা নিয়ে আপনার বাচ্চাকে দিচ্ছেন। মাঝে মধ্যে শেয়ার করবেন, দেখবেন তাহলে কষ্ট কম হয়ে যাবে। এই যে দিদি বললেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী এখন মহিলাদের ব্যাপারে সকল ক্ষেত্রেই আছে, শুধু চাই না উপবৃত্তি থেকে শুরু করে সকল জায়গায় প্রিন্সিপাল সাহেব যেমন বললেন এমন কিন্তু বিভিন্ন জায়গায় শিক্ষাবৃত্তি দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়।
কিন্তু দেখা যাচ্ছে সেখানে সুবিধা আলাদা যারা সচ্ছল মানুষ তারাও এই বৃত্তিটা নিয়ে নেয়, এই হতদরিদ্র বৃত্তিটা, যে কারণে সঠিক হতদরিদ্র আলাদা সেই বৃত্তিটা পায় না। যখন প্রিন্সিপালকে বলে যে আমি যদি বলি যে অমুক অমুকের বৃত্তি দিতে হবে, প্রিন্সিপাল দেখে নেতা বলি বলছে দিয়ে দিই, তাইলে আর হতদরিদ্র বঞ্চিত হইল। সেই জন্যই আগেও আপনাকে এটা আবেদন করতে হবে। অনেকেই ধরেন অনেকেই আমি এই যাদেরকে সহযোগিতা করে অনেক মা এসে বলে যে বাচ্চা তো আসতে চায় না। তাহলে বাচ্চা যখন আসতে চায় না তখন আপনার সহযোগিতা নেওয়ার দরকার নেই। আপনার বাচ্চা যখন এত ইজ্জতওয়ালা বাচ্চা, তখন এই বাচ্চারা মানুষ করে কোনো লাভ হবে। আপনি মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে আপনি ধরছেন আর বাচ্চা আসতে চাই না, তাহলে হবে না। বাচ্চাকে শিখান যে তোমার জন্য আমার মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে তোমার লেখাপড়া করাচ্ছি, তাইলে ও বুঝবে যে কি করতে হবে। অনেক এখন বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে মেয়ে এখন মোটামুটি কর্মের মধ্যে গেছে, যাদেরকে আমি সহযোগিতা করেছি এই 8 বছর, 15 সাল 14 সালকে শুরু করলাম, 8 বছর। তো অনেকে আমাকে বলেছে যে আমি কি করতে পারি স্যার? আলাম তোমার যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছে, তুমি একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবা। তোমার কাজ হবে তোমার এলাকার খোঁজ নাও যে কে বিশ্ববিদ্যালয়, এখন তুমি যাতে ইনকাম করো তাহলে বিশ্ববিদ্যালয় এমন তোমার হতদরিদ্র কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারছে না তাকে সহযোগিতা করে। তার মানে সম্মিলিতভাবে যদি সবাই আমরা চেষ্টা করি তাহলে কিন্তু সমস্যা না, সবারই সুযোগ হওয়া সম্ভব। একজনের পক্ষে 20,000 টাকা, 25,000 টাকা, 12,000 টাকা, 13,000 টাকা 5 জন আইলে দেওয়া খুব কঠিন হয়ে যায়। কিন্তু দেখা যায় যদি 5 জন 10 জন মিলে সবাই মিলে চেষ্টা করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। এবং এখন এই ছেলেমেয়েরা যারা সহযোগিতা নিচ্ছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওরম যায়, তারাও এই এলাকা ভিত্তিক ঝিনাইদহ সমিতি বলেন, ছাত্র কল্যাণ সমিতি বলেন, একটা ব্যাচের সমিতি বানায়, তারাও দেখা যায় যে বিভিন্ন এই করে তারাও দেখা যায় যে কিভাবে সহযোগিতা করা যায় এরম আন্তরিকতা তারাও দেখাচ্ছে। তাহলে সবাই যদি আমরা এইভাবে চেষ্টা করি তাহলে কিন্তু দেশটাও এগিয়ে যায়, সমাজটাও এগিয়ে যায়, কেউই পিছিয়ে পড়ে না। সেই জন্য আপনার বাচ্চাকে মেধাবী করে তোলেন। মেধা আপনার, সহযোগিতা আমার। আপনার বাচ্চা যদি মেধা থাকে সহযোগিতা করার জন্য আমি বাদে আরো অনেক মানুষ আছে যারা আপনার বাচ্চাকে সহযোগিতা করবে। সেই জন্য আপনার বাচ্চাকে লেখাপড়া শেখান, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এই কষ্ট যে কষ্ট করছেন এই কষ্ট সফল হবে ইনশাল্লাহ। কারণ অনেক সময় অনেক মারা ধরেন, আমি এখানে অনেক মা আছে, আমি বলবো না, যা 2-4টে মাকে আমি জানি, তারা ধরেন ঈদের আগে একটা শাড়ির জন্য রাত 3টে-4টে পর্যন্ত বসে আছে, আমি কখন আসবো শাড়ি দেব। অনেক মাকে শাড়ি দিতে পারিনি, সেই মাকে ডাকিছি, ঈদের আগে শাড়ি দেওয়া হয়নি। তারা আশা করে বসেছিল, কিন্তু শাড়ি দিতে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে আর শাড়ি পাওয়া যায়। তখন দেখা যাচ্ছে 200-300 টাকা নগদ দিচ্ছে, কিন্তু ওই মা আশা করেছিল ওই 450 টাকা শাড়ি। এই জন্য এবার দামি শাড়ি নিয়ে এসছে, যে এই মাদের এইবার এই দামি শাড়ি দিয়ে দেবে, ভালো শাড়ি দিয়ে অন্তত দেখি যে না ওই মারা যারা সেদিন কষ্ট করেছে তারা অনেক এরম হতদরিদ্র মা আছে যারা খুবই কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া শেখাচ্ছে। এতে কিন্তু মানে আপনার ইজ্জত যাবে না, আপনি হতদরিদ্র, এটা কোনো কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, এই ছেলে মেয়ে আপনার মানুষ হয়ে গেলে আপনার এই দরিদ্রতা থাকবে না। আপনার একটা শাড়ির জন্য যেরকম বসে থাকার না আপনি দেবেন, আপনার ছেলে প্রতিষ্ঠিত হবে, আর 5 বছর পরে আপনি মানুষকে শাড়ি দিতে পারবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। সেই জন্য আর কথা বাড়াবো না, শুধু মাদেরকে বলবো যে আপনার ছেলে মেয়েকে মেধাবী করে গড়ে তোলেন, আপনার ছেলে মেয়ের পিছনে সময় দেন এবং তাদের সাথে সকল বিষয়ে শেয়ার করেন, কিভাবে চলছেন, কি কষ্ট করছেন না করছেন। এটা যদি বিশেষ করে ছেলেকে যদি না জানান তাহলে ছেলে আর আপনাকে, আমার এরকম দেখা অনেক মা আছে আমার কাছে অভিযোগ নিয়ে আসে যে ছেলে মারে, গোশ খাতে চাই দিলে মারে, মাকে মারতে হয়, মা কাজ করেও নাকি গোশ খাতে হয়, মা ছোট একটা দর্জির কাজ করে তার বাইক কিনে দিতে হয়। তা আমি কিন্তু তাদেরকে ম্যানেজ করে তাদের একটা ভালো জায়গায় নিয়ে গেছি বুঝিয়ে শুধু। আগে মনে করতাম মারির উপরে কিছু নেই ওষুধ, এখন দেখলাম না মাছ ছাড়াও একটু বুঝিয়ে শুধু একটা লাইন করা দরকার, শুধু মাছ দেওয়া হচ্ছে না, মাছ দিলেও আবার বকে যাওয়া অনেক ছেলে মেয়ে আছে। সেই জন্য আপনারা যে কষ্ট করেন এই কষ্টটা বাচ্চাদের সাথে শেয়ার করবেন, দেখবেন সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। তার কথা বলবো না, আবারও বলবো যে আপনারা সংগ্রামী মা আছেন যারা কষ্ট করে বাচ্চাদের মানুষ করছেন, তারা যেন আল্লাহ তাআলা আপনাদের বাচ্চাদেরকে
যেন সুশিক্ষিত হিসাবে গড়ে তোলে এবং তারা যেন আপনাদের বৃদ্ধকালে আপনাদের এই পরিশ্রম তারা যেন মানে নষ্ট না করে আপনাদের দিকে দৃষ্টি দেয়। এবং আমি বিশ্বাস করি অবশ্যই আপনাদের এই পরিশ্রমী মা, এই সংগ্রামী মাদের কষ্ট আপনার বাচ্চারা বুঝবে এবং তারা আপনাদের ভালো মন্দ দেখবে। মানে অনেক সময় যেহেতু আমার বাবা মা নেই বলেই আমি যখন একজন শুনি মা এসে অভিযোগ করে, তার মাথায় খুন চেপে যায় যে কী করে সম্ভব মাকে মারে, এটা আমি ভাবতেই পারি। বাবাকে বৃদ্ধাশ্রমে থুয়াসে, বাবাকে বাইরে ফেলে দেয়, বাবাকে স্টেশনে থুয়াসে, বাস স্ট্যান্ডে থুয়াসে, ঘর মধ্যে ফেলে থুয়াসে, পুকুরের মধ্যে চাইলে দেয়। এগুলো কোনো মিথ্যা কথা না। কীভাবে পারে এটা আমি মানে কোনো রকম ভাবতেই পারি না যে কী করে সম্ভব বাবা মার সাথে এই ব্যবহার করা। তারপরেও হচ্ছে। সেই জন্য সকল বিষয়ে যদি গোপন না করে, যদি প্রথমেই ছেলে বেয়াদবি করে যদি জানায় ফেলেন, তাহলে হয়তো তাকে কন্ট্রোল করা সম্ভব হবে। সেই জন্য গোপন না রেখে যদি আপনি এরকম বিপদে পড়েন তাহলে সহযোগিতা চান। ইনশাল্লাহ আপনার ছেলেকে সবাই মিলে চেষ্টা করলে আপনার ছেলে মেয়ে ভালো হবে ইনশাল্লাহ। সবার ছেলে মেয়ে যে একেবারে ওই মেডিকেলে চান্স পাবে এটা ভাবারও কোনো কারণ নেই। সবার মেয়ে ছেলে মেয়ে খুব ভালো হবে এটা ভাবার কারণ, কিন্তু পরিবেশটাকে ভালো করে দেবে যদি সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করা হয়, তাহলে আপনার বাচ্চারা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকল মাকে আজকের এই মা দিবসে সকল মার প্রতি শ্রদ্ধা সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সংগ্রামী মাদের। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। বক্তব্য লম্বা হইলেও বক্তব্যের মধ্যে আবেগ, বক্তব্যের মধ্যে বিনোদন, বক্তব্যের মধ্যে অনেক শেখার রয়েছে, যে বিষয়টি আমরা সবসময় লক্ষ্য করি এবং ভালো লাগার জায়গা তৈরি করে। সম্মানিত সুধী, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আজকে যে মানুষটির পৃষ্ঠপোষকতায় আপনাদের মতো সম্মানিত মা যারা রয়েছেন তাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি, সেই মানুষটিকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, যে মানুষটি আপনাদের সন্তানদেরকে নিয়ে ভাবে, আপনাদের কাছে ছোট্ট করে অনুরোধ করব, জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়ের জন্য আপনারা একটু প্রাণ ভরে দোয়া করবেন। এই মানুষটি তার রাজনৈতিক জীবনে আরও যেন উত্তরোত্তর সমৃদ্ধি করতে পারে এবং আপনাদের নিয়ে, আপনাদের সন্তানদেরকে নিয়ে ভাবতে পারে। সবাই এই মানুষটির জন্য আমরা দোয়া করি, এই মানুষটি আরও সমৃদ্ধ হোক, আরও আপনাদের জন্য কাজ করুক। প্রিয় উপস্থিতি, আমরা এ পর্যায়ে সম্মানিত মায়েদেরকে ছোট্ট উপহার রয়েছে এবং ক্রেস্ট রয়েছে, আমরা নাম ঘোষণা করব। আপনারা এক এক করে আসবেন, অতিথিদের কাছ থেকে আপনারা উপঢৌকন গ্রহণ করবেন। কয়েকজন আসুক, তারপরে প্রথমেই তানিয়ার মা আসিয়া খাতুন। আমি এক এক করে নাম ডাকছি। তানিয়ার মা আসিয়া খাতুন, চয়নিকার মা নাসরিন আক্তার, এরিনা পারভিন, লিপিকা খাতুন, দীপ্তি রায়, জনাব দীপ্তি রায়, মর্জিনা বেগম, জনাব তাপসী বিশ্বাস, উর্মিলা বিশ্বাস, লিপি বিশ্বাস, তহুরা, শোভা রানী ঘোষ, ময়না,
বাচ্চারা ক্রেস্ট পায়, আপনারা অন্তত একটা পাইলে। দুর্গা রানী, আপনার বাচ্চারা তো পাই ক্রেস্ট থাকে না। আর এই যে সেলিনা পারভিন, কান্দলে তো আমরা কান্তি পারতাম। রাফিজা পারভিন, সাথী সূত্রধর, নাসরিন আক্তার এসেছেন। চয়নিকা রাখুন, নাসরিন আক্তার 40। অনুপের মা, আনন্দের মা, এক এক করে আমাদের সামনে উপবিষ্ট সকল সম্মানিত মাদেরকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি নাম ডাকছি এবং আপনারা এক এক করে সকলে এসে মঞ্চে এসে আপনাদের উপহার সামগ্রী গ্রহণ করবেন। জনাব নীলিমা পাল, জনাব সবুরা খাতুন, জনাব নাসরিন আক্তার, জনাব সুষমা বিশ্বাস, জনাব নমিতা বিশ্বাস, মমতা বিশ্বাস, জনাব মমতাজ বেগম, জনাব মোসাম্মদ নুরুন নাহার, জনাব আসমা সুলতানা, জনাব সুন্দরী, জনাব অনিতা, রুমা খাতুন, জনাব আকলিমা সুলতানা, জনাব খুকুমণি মজুমদার, জনাব মর্জিনা বেগম, জনাব অঞ্জলি বিশ্বাস, মাধবী বিশ্বাস, জনাব রিমা বেগম, বাসন্তী, আপনারা সবাই একটু নিজ নিজ স্থান গ্রহণ করবেন। আপনাদের জন্য একটু নাস্তার ব্যবস্থা আছে। আমাদের মঞ্চের সামনে নিজ নিজ স্থান গ্রহণ করবেন। খেলোয়াড়ের মা না এই নাম্বারে তো বারবার ফোন দিয়ে গেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই প্রোগ্রাম শেষ দিচ্ছি ফোন, আমি উনি তো উপস্থাপনা করছিল যার জন্য বুঝতে পারিনি দিচ্ছি।
মায়েরা সবাই নিজ নিজ স্থান গ্রহণ করবেন, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে। Ready.